সুসময়ে সবাই তো মধু খেতে চায়, আর সময় খারাপ হইলে এভাবে ঢেলে দেয়। যে মধু খাইছে সেটা ঢেলে দিচ্ছে কেন? কারণ এখন নিজের জান বাঁচানো ফরজ। মনীষীরা বইলা গেছে অনেক কথা, কিন্তু ব্যক্তি জীবনে আসলে কি আমরা তা মানি? এগুলো বিপদে পড়লেই এরকম প্রবাদ বাক্য খেয়াল হয়। আর যখন সুসময় থাকে, কার থেকে কে বেশি খাইতে পারবে, কে লুটতে পারবে, কে অনৈতিক ফায়দা নিতে পারবে, আর তখন আসলে এইগুলা কাজ করে না। কথা বলছি পুলিশের সাবেক আইজিপি মামুন সাহেবকে নিয়ে। শেখ হাসিনা সহ মোটামুটি অনেককেই একদম যতটুকু ঢালা যায় ততটুকু তিনি ঢেলে দিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি আপনার বিভিন্ন মামলার বিষয়ে প্লাস শেখ হাসিনার আমলে সংগঠিত অনেক অপরাধ, অনেক কিছু যে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছিল, সেখানে একটা মামলার তিনি আপনার রাজসাক্ষী হয়ে নিজেকে সেফ জোনে নিয়ে গেছেন। রাজসাক্ষী হওয়ার মানে হচ্ছে আপনি মোটামুটি সকল কিছু থেকে আউট হয়ে যাবেন, সামান্য সাজা রাজা হইতে পারে, বাট আপনি সবকিছু স্বীকারোক্তি দিয়ে দিবেন। তো এখন আসেন যে কি স্বীকারোক্তি তিনি দিয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ মামুনকে জেরা করা হয়েছে। তো জেরাতে তিনি আপনার গতকালকে আমরা দেখলাম যে 4 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলাটির পলাতক আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত যেই আইনজীবী আছেন আমির হোসেন চৌধুরী তাকে জেরা করেন। তো আদালতে তিনি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন 2024 সালের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে হঠাৎ করে ফোন করে জানান যে আন্দোলনকে দমন করতে হবে। তো কিভাবে দমন করবে? যে আন্দোলনকে দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। এটা কে ফোন দিছে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো কামালেরই ফোন পাওয়ার পরে আইজিপি সাহেব জিজ্ঞেস করছিল যে এটা কার নির্দেশ। বলা হয়েছে যে এটা শেখ হাসিনার নির্দেশ। তখন তিনি নিজে পুলিশ সদর দপ্তরে ছিলেন এবং তার সামনে ছিল তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের এই নির্দেশনা তৎকালীন ঢাকা মহানগর পুলিশের যিনি কমিশনার ছিলেন হাবিবুর রহমান সহ সারা দেশের পুলিশদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই দায়িত্বটা পালন করছে প্রলয় কুমার। সেদিন থেকে বেসিক্যালি মরণাস্ত্র ব্যবহার শুরু করা হয়। আর এই মরণাস্ত্র ব্যবহারের বিষয়ে অতি উৎসাহী ছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুল রশিদ। এক্ষেত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশ ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে হবে। এখন কেন? কারণ সরকারের কাছে তথ্য ছিল এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন না, এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পরিকল্পনা চলছে। পরে এটাই হয়েছে। সাবেক আইজিপি তার জবানবন্দিতে বলেছেন শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারে আবার প্ররোচিত করতেন কারা? শেখ হাসিনা যখন আলোচনা করতেন তখন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলেনুর তাপস এবং মোহাম্মদ আলী আরাফাত। এর মাঝখানে 3 জনের নাম আপনাদেরকে আমি জানিয়েছি যে আরাফাত, তারপর হচ্ছে যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এটা ভারতের একটা পত্রিকা তারা একটা প্রতিবেদন করেছে। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের ইস্যুতেও সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে এটা ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, যার পরামর্শ দিয়েছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুল রশিদ। আর আন্দোলন প্রবণ এলাকাগুলোকে ভাগ করে ব্লক রেড দিয়ে হেলিকপ্টার, ড্রোন এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতাকে হত্যা, আহত করা হয়। আর আন্দোলন দমনে সরকারকে উৎসাহিত করেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং ব্যবসায়ীরা। আর জবানবন্দিতে কোর কমিটির মিটিং এর বিষয়ে তার বক্তব্য 2024 সালের 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে আসাদুজ্জামান খানের যে বাসা ধানমন্ডির বাসায়, সেখানে এই কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে আন্দোলন দমন সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো। একটি বৈঠকে আপনার ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদেরকে আটক করার সিদ্ধান্ত হয়।
আর এখানে ডিজিএফআই কেও কানেক্ট করার চেষ্টা করেছেন। তিনি বলছেন ডিজিএফআই এই প্রস্তাব দেয় আর তিনি নাকি এর বিরোধিতা করেছিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পরে রাজি হন। আর সমন্বয়কদের আটকের দায়িত্বেও ছিলেন ডিবি হারুন। আর ডিবি হারুনকে তৎকালীন সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিন বলে ডাকতো। জিন থাকে না যে আরিফ লেলার জিন, যা চাইলেন তাই হাজির করত। আওয়ামী লীগ সরকারের যেই বিষয়গুলো নিয়ে চাওয়া পাওয়া ছিল, আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বা এই সিস্টেমকে ব্যবহার করে, সেই কাজটা জিনের ভূমিকায় ডিবি হারুন করে দিত। তো এখন লম্বা চূড়া তিনি আপনার স্টেটমেন্ট দিয়েছেন, আমি পড়তে গেলে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে। তো ফাইনালি আমি যদি দেখি স্টেটমেন্টের শেষে গণমাধ্যমের বক্তব্য হচ্ছে যে তার এটা রেকর্ডেড করা হয়েছে, এখন যে কোনো সময় হয়তো এই মামলাটার একটা কি বলা হয়েছে হয়তো রায় আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।